2024 এর আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল রয় শোতে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সাথে পুরো প্রোগ্রাম জুড়ে আমি আছি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। During the program, we'll be taking your calls. We'll be discussing issues that matters to you. In response to your call, our answer will be generic, informative, and suggestive only. Therefore, before you act on the information, please do seek independent legal advice from an independent lawyer. And this relates to every answer you receive, every single information that you receive throughout this program. দর্শক, আমরা প্রতিদিন আপনাদের বিভিন্ন আইনি কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের কাছে কল করবেন এবং আইনের বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই জেনে নেবেন। দর্শক, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবার কাছে একটি কনসার্ন যে অ্যাসাইলাম ম্যাটারটা বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি কেউ অ্যাসাইলামকে বলতেছেন দিস ইজ এ ট্র্যাপ। অ্যাসাইলাম পলিসি এবং অ্যাসাইলাম রুলস যেগুলো আছে, ইমিগ্রেশন রুলস, ইমিগ্রেশন অ্যাক্ট 1971, সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে কথা হচ্ছে। অ্যাসাইলামের মাধ্যমে যারা রিফিউজি হিসেবে এই দেশে বিভিন্ন স্ট্যাটাসে আছেন তাদেরকে অনেকেই অনেকভাবেই আইডেন্টিফাই করতেছেন। কেউ কেউ বলতেছেন আমরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন, কেউ কেউ আবার তাদেরকে সামনে অঘোষিত বিপদের কথা বলতেছেন। তো এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রামে আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিজ্ঞ আইনজীবী, বিশিষ্ট কমিউনিটির ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। খালেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুনেদ ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। কেমন আছেন? আই এম ফাইন, থ্যাংক ইউ। খালেদ ভাই, ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। খালেদ ভাই, আজকে আমরা অবশ্যই পূর্ব ঘোষিত, আমরা দর্শকদেরকে আগে থেকেই বলে আসছি যে আজকে আমরা অ্যাসাইলামের বিষয় নিয়ে কথা বলবো। তো আমাদের মূলত আজকে টপিকটা হচ্ছে ইজ দিস এ ট্র্যাপ, ইজ অ্যাসাইলাম এ ট্র্যাপ। সো আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই বিষয়গুলো নিয়ে আসলে জানতে চাইবো। আমি প্রথমে একটা কোয়েশ্চেন করার মাধ্যমে আমি আপনাকে হচ্ছে যে শুরু করতে চাই, অ্যাসাইলাম কি আসলে ট্র্যাপ? অ্যাসাইলাম একটা পলিসি, ইনিশিয়ালি ইউকে হোম অফিসের একটা পলিসি ছিল। এটাকে পরবর্তীতে ইমিগ্রেশন রুলসে ইনকর্পোরেট করা হয়েছে। 1951 এর যে ইউনাইটেড নেশনসের কনভেনশনে UK is one of the signatory countries. ওইখানে ইউকের একটা অব্লিগেশন, কোনো মানুষ যদি পারসিকিউশন, তার সেফটি এবং সিকিউরিটির জন্য কনসার্ন হয়ে যদি এখানে আশ্রয় প্রার্থনা করে, অ্যাসাইলাম শব্দটার বাংলা অর্থ হচ্ছে আশ্রয়, তাহলে ইউনাইটেড কিংডম ইজ আন্ডার অব্লিগেশন টু লুক ইনটু হিজ কেস। এই কেসে যদি স্ট্যান্ডার্ড অফ বার্ডেন হচ্ছে রিজনেবল ডিগ্রি অফ লাইকলিহুড, ইজ ইভেন less than the balance of probability. তার মানে it's kind of like as long as Home Office or the Secretary of State is satisfied on a reasonable basis যে আপনি যেটা বলতেছেন, একজন আশ্রয় প্রার্থী যেটা বলতেছে যে ডকুমেন্টসটা দিছে ওই ডকুমেন্টটা বিশ্বাসযোগ্য, যে সে যদি রিটার্ন হয় তাহলে সে পারসিকিউশনের শিকার হবে, তার সেফটি এবং সিকিউরিটি এট রিস্ক থাকবে, তাহলে অ্যাসাইলামটা গ্রান্ট হওয়া উচিত। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এটা ট্র্যাপ হবে কেন? হিস্টোরিক্যালি দেখা গেছে যে পিপল। খালেদ ভাই, আমি আপনাকে এখানে একটু তোমাচ্ছি, উই হ্যাভ এ কল। ওকে, কলার, আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা কোয়েশ্চন ছিল আর কি। আমি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশনে একটা অ্যাপ্লাই করতে আসছিলাম আর কি। এখন কি কি ডকুমেন্ট লাগে, আসলে কি কি করা লাগে, যদি আপনাকে বলতেন আমাকে। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্লেম করবেন নাকি অন্য কিছু?
জি বুঝছি না, আপনি আবার কি বলেন। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্লেম করতে চান? আপনি কি না, ডোমেস্টিক ভায়োলেন্স, আমার ওয়াইফ ব্রিটিশ সিটিজেন, একটু প্রবলেম হচ্ছে আর কি ওনার সাথে। জি ক্লেম Let me করতে help যাচ্ছি, you. অ্যাপ্লিকেশন আচ্ছা করবো আর আচ্ছা ওকে, আপনার আপনার কোয়েশ্চেন আশা করি শুনতে পেরেছেন আমাদের অতিথি। ডিবি অ্যাপ্লিকেশন আর কি, ডিবি আচ্ছা অ্যাপ্লিকেশন ভাই, করবো আর কি। আপনি আমার বর্তমান ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে ভিত্তি করিয়া আপনি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করতে আনি না পুলিশও অ্যাপ্লিকেশন করতে, নন মলেস্টেশন অর্ডার কোনটার কথা কইরা? মানে আমি ডিবি অ্যাপ্লিকেশন আর কি হোম অফিসে করবো, আমার স্পাউস ভিসা আছে। সেট ডিবি এখন আপনার আমি স্পাউস এখান থেকে ভিসা 2.5 বছরের ভিসা লইয়া আইছেন নাকি তা? জি জি ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন আমরা বুঝতাম পারছি। কি কি ডকুমেন্টস লাগবে বা কিলা অ্যাপ্লিকেশন করতে ওটা নেই? জি জি ডকুমেন্ট কিটা লাগবো আমার, পুলিশও রিপোর্ট করা লাগবো না এটা। অলরাইট, ওকে, থ্যাংক ইউ ভাই, বুঝতাম পারছি। দর্শক, আপনি আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার কোয়েশ্চেনের আনসার আমাদের অতিথি দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক আমরা ইউ ভাই। সর্বোচ্চ চেষ্টা করবো আপনার কোয়েশ্চেনের আনসার দেওয়ার। Alright. Thank you, Junaid bhai. And the caller, sorry, I wanted to get some clarification, so I had to ask the question. Domestic violence, শুধুমাত্র যে নারীরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন এটা না, কিন্তু পুরুষরাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন। এবং I have had few clients, they were subjected to domestic violence in the hands of their wives, and then we managed to obtain indefinite leave to remain on that basis. Domestic violence এর নিয়মটা হচ্ছে যে আপনি যার এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সটা আপনি ক্লেম করতেছেন, উনি অ্যাটলিস্ট উনি আপনার লাস্ট ভিসাটা হইতে হবে উনার পার্টনার হিসাবে, লাস্ট লিভটা হইতে হবে উনার পার্টনার হিসাবে, এবং উনি এই দেশের নাগরিক হইতে হবে অথবা এই দেশের সেটেলড পারসন হইতে হবে যার এগেইনস্টে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সে ক্লেম করতেছেন। অন দ্যাট বেসিস আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, নর্মালি ডোমেস্টিক ভায়োলেন্স, উনি একটা প্রশ্ন করেছেন যে আমি কি পুলিশকে বলবো কিনা। ওয়েল, ইফ ইউর লাইফ ইজ এট রিস্ক, ইফ ইউর সিকিউরিটি ইজ এট রিস্ক, you should contact the police, you should contact the GP, you should contact the other social services. এটা দুইটা কারণে ইম্পর্টেন্ট, আপনার সিকিউরিটি এবং সেফটির জন্য ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি অন দ্য বেসিস অফ ডোমেস্টিক ভায়োলেন্স আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার এভিডেন্সের মধ্যে লাগবে। সো নর্মালি হোম অফিস কয়েকটা এভিডেন্সকে তারা গুরুত্ব দেয়। একটা হচ্ছে যদি কোর্ট থেকে নন মলেস্টেশন অর্ডার থাকে, নন মলেস্টেশন অর্ডার আবার এক্সপার্টি অর্ডার হইলে হবে না, ধরেন কন্টেস্টেড অর্ডার। যে এক্সপার্টি মানে হইতেছে যে আপনার আদার পার্টি ওই কোর্টে গেলই না, আপনি একতরফা একটা ডিসিশন নিয়ে আসছেন কোর্ট থেকে। পুলিশ রেকর্ড, পুলিশ যদি ইনভেস্টিগেশন করে যদি কনক্লুশন করে যে এখানে এলিমেন্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স আছে, তাহলে এটা আপনার অ্যাপ্লিকেশনে কাজে লাগবে। আপনার জিপির যদি রেকর্ড থাকে, আপনার সোশ্যাল সার্ভিসের যদি রেকর্ড থাকে যে আপনি ভিকটিম হয়েছেন, আপনার ইনজুরি আছে অথবা আপনার ইনসিডেন্ট হয়েছে, এই সবগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসে। এটাকে সেট ডিবি অ্যাপ্লিকেশন। সেট ডিবি অ্যাপ্লিকেশন ইজ একমাত্র অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা ফি ওয়েভার দিয়ে করা যায় সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, আর বাকি সব সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু ফি ওয়েভার দিয়ে করা যায় না, মানে ফিজ মাফ হয় না। সেট ডিবি অ্যাপ্লিকেশনের আগে আরেকটা অ্যাপ্লিকেশন আছে, যারা ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স এরা টেম্পোরারি একটা প্রোটেকশন পান। আপনার এটা প্রমাণ করতে পারেন কি না পারেন, এটার আগেই আপনি যদি ক্লেম করেন যে আপনি ইউ ওয়ান্ট টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট আন্ডার দ্য ডোমেস্টিক ভায়োলেন্স রুট, তাহলে আপনি 3 মাসের জন্য একটা অ্যাপ্লিকেশন করবেন। ওই অ্যাপ্লিকেশনটা ইজ মেইনলি আপনাকে আপনার বেনিফিট অ্যাফোর্ড করার জন্য, আপনার হাউজিং, আপনার বেনিফিট, এগুলো আপনাকে 3 মাসের জন্য তারা হোম অফিস আপনাকে এই পারমিশন দেবে যে আপনি হাউজিং পাবেন, আপনার বেনিফিট পাবেন। কারণ যারা ভালনারেবল সিচুয়েশনে থাকেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য হোম অফিসে একটা স্পেশাল ব্যবস্থা। সো আপনি দিস ইজ এ ফ্রি অফ চার্জ একটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা যদি আপনি করেন তাহলে সাথে সাথে আপনাকে 3 মান্থসের জন্য একটা লিভ দিবে উইথ রাইটস টু অ্যাক্সেস টু পাবলিক ফান্ডস।
আপনার এই 3 মাসের মধ্যে কিন্তু আপনি তখন আপনার সব ডকুমেন্টস রেডি করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ইনডেফিনিট লিভ টু রিমেইন এর অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই 3 মাস পরেও কিন্তু এই বেনিফিট গুলো কন্টিনিউ হবে, আপনার যে ফ্যাসিলিটিস গুলো এগুলো কন্টিনিউ হবে আনটিল এ ফাইনাল ডিসিশন। তো ডোমেস্টিক ভায়োলেন্সের মেইন জিনিসটা হচ্ছে আপনার পুলিশ রিপোর্ট, নন মলেস্টেশন অর্ডার ফ্রম দ্য কোর্ট, সোশ্যাল সার্ভিসেস রিপোর্ট, ডক্টরস রিপোর্ট, ভিকটিম supports various organizations report, social service, family members witness statements or any eyewitnesses witness statements, any photographs, any medical records, these kind of things দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে তাহলে কিন্তু আপনি you have to pay for this application fees, otherwise you can apply for fee waiver and then of course you can make the application. In any event, you must seek an independent legal advice to assess your individual circumstances যাতে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়। In any event, you should you can make the ZDB application provided that you have the evidence, and of course before that you can apply for the temporary leave to remain for 3 months. থ্যাংক ইউ খালেদ ভাই। আশা করি দর্শক আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আমরা যে টপিকে ছিলাম খালেদ ভাই, একজন মানুষ একটা দেশে সম্মানীয় মানুষ থাকতে পারেন বা দেশের বিভিন্ন পলিটিক্যাল অবস্থার কারণে বা তার ব্যক্তিগত কোনো কারণে গভর্নমেন্ট থেকে যদি নিরাপত্তা না পান এবং এই ক্ষেত্রে যদি ইউকেতে এসে উনি অ্যাসাইলাম ক্লেম করেন এবং একজন রিফিউজি হিসেবে এখানে সেটেল হয়ে যান, তাহলে তাকে কোনোভাবে কি আমরা এইখানে যে সিটিজেনরা আছে তাদের থেকে আলাদাভাবে দেখতে পারি বা দেখার কোনো সুযোগ আছে? না, আসলে এভরি হিউম্যান বিইং তো ইকুয়াল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হিস্টোরিক্যালি মাইগ্রেন্টসরা বিভিন্ন কারণে আসে। They flee persecution, tyranny in their home country, and they come here for safety. And this is an agreement between signatory countries that they have to give protection to those victims. So এখানে যারা আসে অথবা এখন যারা আছেন, এখন যারা born and brought up, এরাও হয়তো এক সময় ওই ধরনের মাইগ্রেন্টের মানে নেক্সট জেনারেশন ও দ্য নিউ জেনারেশনস। সো এখানে তো আসলে কাউকে ডিগ্রেডিং অথবা ডিফারেন্টলি আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই। আইন তো করতেছে না, আইন তো কোনোভাবেই করতেছে না, এবং আমরা আমাদের মনস্তাত্ত্বিকভাবে সাইকোলজিক্যালিও আমরা এই চিন্তা মাথা থেকে উঠায় নিতে হবে, কারণ অল হিউম্যানস আর ইকুয়াল। আপনি যে কোনো সময় এই ধরনের সিচুয়েশনে পড়তে পারেন। সিরিয়া ইটসেলফ was a self-sufficient country. They were the very proud nations. They were a very patriotic nation. তাদের নিজস্ব মোটামুটি self-sufficient ছিল। তারা খুব কমই দেশের বাইরে যাইতো। এখন সিরিয়ার ইনফ্রাস্ট্রাকচার, সিরিয়ার সিচুয়েশনের কারণে দুনিয়ার সব জায়গায়। তো সিরিয়ার যদি এই অবস্থা হইতে পারে, any country can be one of those in one of those situations. So we should not take our position, our luxury as granted, and we should not treat the victims of tyranny, victims of persecution differently, or try to feel them or make them think inferior, or we should not act in such a way that we undermine the dignity and rights of any other individual. So of course, no doubtly, refugees or recognized refugees or the asylum seekers should not be treated differently in the eyes of law just because they claimed asylum. খালেদ ভাই, থ্যাংক ইউ। খালেদ ভাই, আপনার কাছ থেকে সুন্দর উত্তর পেয়েছি। খালেদ ভাই, হোম অফিসের প্রত্যেকটা কান্ট্রি নিয়ে একটা অ্যাসেসমেন্ট আছে, যেটা আমরা জানি। একটা কান্ট্রি রিপোর্ট আছে, তারা বিভিন্ন সময় এটাকে আপডেট করে, অ্যাসেস করে। তারা দেখে যে, যেমন আমরা রিসেন্টলি দেখতে পেলাম যেটা আলবেনিয়া যেটা হয়েছে, আলবেনিয়ার 30,000 ক্লেম তারা হচ্ছে যে এই মুহূর্তে ক্লেমগুলোকে হচ্ছে যে হোম অফিসকে গাইডেন্স দেওয়া হয়ে গেছে যে এই ক্লেমগুলোকে উইথড্র করে ফেলার জন্য এবং তাদেরকে রিটার্ন দেশে পাঠানোর জন্য, কারণ ওই যে অ্যাসেসমেন্টটা আপডেট হচ্ছে, যেটা আমরা জানি। তো এই ক্ষেত্রে হোম অফিসের প্রত্যেকটা কান্ট্রি নিয়ে কান্ট্রি রিপোর্ট আছে। এটার উপর ভিত্তি করে অবশ্যই হোম অফিস তার একজন ক্লেইমেন্টকে যাচাই বাছাই করার মাধ্যমে ইদার অ্যাকসেপ্ট করতেছে ও রিফিউজ করতেছে। তো এই ক্ষেত্রে কি আমরা সাধারণ মানুষ বা আমরা
কমিউনিটিতে যে অবস্থানে আছে, আমাদের কি বলার কোনো এখতিয়ার আছে যে এই দেশের মানুষ আপনি এসে অ্যাসাইলাম করতে পারবেন না, আপনি করছেন, আপনার ভবিষ্যতে বিপদ আছে? আমাদের এই কথাগুলোর যথার্থতা কত? আমি আসলে মানে কে কি বলতেছেন এটার থেকে আসলে ফান্ডামেন্টাল জিনিসটা বুঝার চেষ্টা করা উচিত সবার। ইভেন ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা সেফ কান্ট্রি, ইভেন হোম অফিসের কান্ট্রি রিপোর্টে যদি এখানে দেখা যায় যে এটা একটা সেফ কান্ট্রি, বাট স্টিল আর্টিকেল 2 এবং 3 can play a vital role in somebody's asylum claim or humanitarian protection claim. Even if Geneva Convention ওই যে রেস, রিলিজিয়ন, পলিটিক্যাল ওপিনিয়ন, মেম্বারশিপ অফ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, ন্যাশনালিটি, এই গ্রাউন্ডের বাইরেও যদি এমন কোনো ব্যক্তিগত গ্রাউন্ড যেটার কারণে হয়তো ওই দেশের গভর্নমেন্টের প্রোটেকশন পাবে না ওই লোক, যদি এই ধরনের সিচুয়েশন হোম অফিস স্যাটিসফাইড হয়, তাহলে তাকে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দিতে বাধ্য হোম অফিস। সো আমাদের কারোই আসলে বলার এটা অধিকার নাই যে জাস্ট বিকজ ওই কান্ট্রি ইন দ্য আইজ অফ হোম অফিস ইজ সেফ, ওই ব্যক্তি সেফ, এটা বলার অধিকার নেই। যে কোনো ব্যক্তি অ্যাসাইলাম করার অধিকার আছে যদি তার নিরাপত্তার অভাব হয়। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একজন ব্যক্তি যদি একটা অ্যাসাইলাম ক্লেইমের মধ্যে, এটা কোনো ব্ল্যাঙ্কেট রুল না, বাট তারপরেও একটা অ্যাসাইলাম ক্লেইমের মধ্যে ধরেন আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিল, 1টা 2টা 3টা 4টা ডকুমেন্টস, 5টা ডকুমেন্টস দিল, সে 5টার মধ্যে 4টা ডকুমেন্টস দেখা গেল যে সে আসলে এই ডকুমেন্টস গুলো কারেক্ট না, কিন্তু একটা ডকুমেন্টস দেখে এটা প্রমাণ হইতেছে যে আসলেই তার জীবনে নিরাপত্তার অভাব। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমার একজন ক্লায়েন্টের বাংলাদেশের থেকে মামলার কাগজ নিয়ে আসছে, ওনার বিরুদ্ধে পলিটিক্যাল মামলা, এবং উনি কনফার্ম করতেছে 4টা না 5টা এই মামলার প্রত্যেকটা মামলাই জেনুইন, কিন্তু হোম অফিস ইনভেস্টিগেশন করছে, হোম অফিসে একটু মিস্টেক ছিল, যে থানায় গিয়ে ইনভেস্টিগেশন করার কথা ওইখানে না গিয়ে আরেক জায়গায় গেছে আর কি, সেন্ট্রালে চলে গেছে, ওইখানে গিয়ে খুঁজ পায় নাই। কিন্তু তারা বলছে যে সেন্ট্রালে গিয়ে দেখছে যে 3টা না 4টা এটা ভুল, ওইটার কোনো খোঁজ পাওয়া যায় না, কিন্তু একটা কারেক্ট আছে। ওই একটার ভিত্তিতে জাজ সাহেব বলছেন একটা যদি কারেক্ট হয়ে থাকে তার মানে তার তো অ্যাটলিস্ট এটা তো নিরাপত্তার অভাব, এটা প্রমাণ হয়ে গেছে, এবং অন দ্যাট বেসিস হি ওয়াজ গ্রান্টেড অ্যাসাইলাম। সো অ্যাসাইলাম আমি একটু আগে বলছি এটা রিজনেবল ডিগ্রি অফ লাইকলিহুড, সাধারণভাবে রিজনেবলি একটু এটার স্ট্যান্ডার্ড অফ প্রুফ এত হাই না, বার্ডেন অফ প্রুফ এত হাই না যে আপনি মারাত্মকভাবে ইভেন every single element আপনাকে প্রুফ যে করতে হবে, as long as you can prove that your life is at risk and the government or the law enforcement agency in your country of origin is not able to give you the protection, and of course it's probably better to come within the Geneva Convention route, you should be your asylum should be granted. It doesn't mean every asylum will be granted. Of course এখানে ইদানিং দেখা গেছে যে অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, আসার পরে দেশের পলিটিক্যাল অবস্থার কারণে বলেন আর তার ব্যক্তিগত পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অথবা মানে অন্য যে কোনো কারণে অনেকেই অ্যাসাইলাম করতেছেন। এখন কোয়েশ্চন হইতেছে এইটা নিয়ে অনেকেই হয়তো কমিউনিটির মধ্যে কথা হচ্ছে যে এইখানেই আমার একটা কোয়েশ্চেন। আমরা জানি আপনি কমিউনিটি ব্যক্তিত্ব, একাধারে কাউন্সিলর, একাধারে হচ্ছে যে আপনি বিজ্ঞ লয়ার, তার উপরে আপনি ইমিগ্রেশন নিয়ে আপনার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স। কমিউনিটিতে আমাদের এই ধরনের কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিভিন্ন পর্যায়ের মানুষের কাছ থেকে অ্যাসাইলাম নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে, যার দরুন দেখা যাচ্ছে যে কমিউনিটিতে একটা মিশ্র প্রতিক্রিয়া ক্রিয়েট হচ্ছে। দেখা যাচ্ছে যে একজন ইমিগ্রেন্ট যে অ্যাসাইলাম ক্লেইমেন্ট, তার আত্মীয়ের বাসায় থাকতে পারতেছেন না, তার আত্মীয় মনে করতেছেন একটা করেসপন্ডেন্স যদি উনার বাসায় আসে তাহলে উনার কোনো ক্ষতি হয়ে যাবে। প্রথমে আমরা একটা জিনিস জুনেদ ভাই আমি বুঝতে পারছি, একটা জিনিস আমি আসলে কমিউনিটির সবার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই ভিডিও ভবিষ্যতে দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, asylum is not a crime. Claiming asylum is not a criminal activity. It's your right. It is an inherent right of every individual. You have the right to life. You have the right not to be degraded or not to be treated in a degrading manner inhumanly. So this is your fundamental rights. If you have the fundamental right to live, if you have
fundamental right to education, if you have fundamental right to marry, then you have fundamental right to be safe from tyranny, from persecution. So asylum kora কোনো crime না, that's number one, asylum claim করা. Secondly হইতেছে asylum কে immigration rules এর ভিতরে ইনকর্পোরেট করার কারণে আপনার সেকশন 3C লিভ কন্টিনিউ হইতেছে, যে কোনো সময় আপনার যদি নিরাপত্তা দেখা যায় যে আপনার কান্ট্রি অফ অরিজিনে আপনার নিরাপত্তাটা নিশ্চিত হয়ে গেছে, ইউ ক্যান উইথড্র ইউর অ্যাসাইলাম ক্লেম, আপনার কিন্তু 3C কিন্তু কন্টিনিউ হবে। if you switch to another category while your asylum claiming is pending, আপনি কিন্তু স্মুথলি আপনি অন্য ক্যাটাগরিতে যেতে পারবেন। আমরা জানি না অ্যাসাইলামের জন্য যে ডকুমেন্টস দিতেই হবে এই ধরনের কোনো আইন নাই, as long as you can demonstrate in your statement, in your interview, in your propositions that you have reasonable degree of likelihood that you would be subjected to inhuman treatment, degrading treatment, or you will be subjected to persecution, then you win the asylum claim. So asylum kora kono claim na, asylum kora kono lojjar bishoy na, asylum kora apnar legitimate rights as a human being. You should not be, no human being should be subjected to degrading inhuman treatment. So that's the first thing. Secondly, এই দেশে historically প্রচুর immigrants, we are immigrants, yeah, our children are the children of the immigrants, yeah, exactly. Okay, historically কমিউনিটির একজন ফ্যামিলি মেম্বার স্পন্সর করতেছে, অ্যাসাইলাম সিকাররা হিস্টোরিক্যালি বিভিন্ন ভাষায় থাকতেছেন, no sponsor has ever been prosecuted or harassed by the Home Office. একজন আপনার বাসায় থাকবে, as long as আপনি টেনেন্সি, আপনি টেনেন্সি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন হোম অফিসের রেস্ট্রিকশনস আছে, আপনি টেনেন্ট হিসাবে কাউকে নিতে পারবেন না যতক্ষণ না তার রাইট টু লেট, তার মানে টেনেন্সি নেওয়ার অধিকার যদি না থাকে তাহলে তাকে আপনি টেনেন্সি দিতে পারবেন না। Asylum seeker, he has valid leave to remain, he has application pending, আপনি আপনার আত্মীয়, আপনি তাকে বাসায় রাখছেন, আপনাকে হ্যারাস করার তো কিছুই নেই, আপনি তো তাকে বলেন নাই যে অ্যাসাইলাম করার জন্য অথবা না অ্যাসাইলাম করার জন্য, সে তার নিজের ওভার 18, হি ইজ অ্যান অ্যাডাল্ট পারসন, এক অ্যাডাল্টের ক্রাইম আপনি তো নিজেই জানেন, ক্রিমিনাল লতে আপনার ছেলে যদি কোনো ক্রাইম করে আপনাকে কি ধরা হবে জাস্ট বিকজ আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তাকে বড় করছেন, আপনি এডুকেশন দিয়েছেন, আপনি লুক আফটার করছেন, আপনি ব্রট আপ করছেন, এই কারণে কি আপনাকে ধরা হবে? অবশ্যই না। সো ঠিক একইভাবে ইজ এ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, হি ইজ লিভিং এট ইয়োর হাউস, হি ইজ লিগ্যাল ইন দিস কান্ট্রি আন্ডার দ্য ল, হিজ ক্লেম ইজ পেন্ডিং, হি হ্যাজ 3C লিভ। তাহলে যারা এই কমিউনিটিতে আশ্রয় দিতেছেন, প্রশ্রয় দিতেছেন, তাদেরকে কেন হ্যারাস করা হবে? অফকোর্স নট। এবং এখন পর্যন্ত কেউ আমাকে দেখাইতে পারবেন না, কোনো লয়ারও দেখাইতে পারবেন না, কোনো অভিভাবকও দেখাইতে পারবেন না, কোনো কমিউনিটি মেম্বারও দেখাইতে পারবেন না যে স্পন্সর করার অপরাধে, বাসায় রাখার অপরাধে কাউকে হ্যারাস করা হয়েছে বা ডিটেনশনে নেওয়া হয়েছে অথবা জেলে নেওয়া হয়েছে, এই ধরনের কোনো প্রমাণ নাই। একজন মানুষের আশ্রয় নেওয়ার অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কে আপনারা ডিসকারেজ করার দরকার নাই। তার ক্লেম হয়তো হোম অফিসের দায়িত্ব হচ্ছে তারা অ্যাসেস করা, সে তার বক্তব্য, তার এভিডেন্স দিয়ে সে তার কেসটাকে প্রেজেন্ট করবে, তার লয়ার আছে, লয়ার দিয়ে প্রেজেন্ট করবে, অথবা সে নিজে অ্যাসেস করে যদি মনে করেন যে এটা দেওয়ার মতো না, তারা দেবেন না। বাট এটা তো ক্রাইম না, অ্যাপ্লিকেশন করা তো ক্রাইম না, অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার লেজিটিমেট রাইটস, এবং তার এই রাইটসটাকে আপনারা ডিফারেন্টলি ডিসকারেজ করে, আন্ডারমাইন করে, একজন মানুষকে ডিসকারেজ করা, আন্ডারমাইন করার আমাদের কোনো অধিকার নাই। থ্যাংক ইউ খালেদ ভাই, ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা এই খালেদ ভাইয়ের এই কথাগুলো থেকে উপকৃত হবেন। আমাদের ভিতরে যদি কোনো সন্দেহ থাকে এগুলা থেকে আমরা হচ্ছে যে আশা করি এই কথাগুলো থেকে আমরা একটু সাহস পাবো। আপনারা এখানে ভয় পাওয়ার কিছু নাই, যে যত ধরনের কথা বলুন, হোম অফিস বা যে পলিসি আছে, যে গাইডলাইন্স আছে, এইসব অনুযায়ী একজন পেন্ডিং অ্যাসাইলাম ক্লেইমেন্ট, যার ক্লেইমটা পেন্ডিং এ আছে, তাকে আপনার বাসায়, আপনার রিলেটিভ যদি হয় বা যে কেউই হোক, আপনার বাসায় রাখা মানে এটা কোনো অপরাধ না।
এটা আপনি কোনো হ্যারাসমেন্টের শিকার হওয়ার সম্ভাবনাও নাই। তো এক্ষেত্রে অযথা বই পেয়ে অযথায় মানুষের কথায় কান দিয়ে আমি মনে করি না কোনো বিভ্রান্তিতে পড়েন। আপনার যদি কলার না থাকে তাহলে আমি একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, যারা অ্যাসাইলাম করবেন বা অ্যাসাইলাম সিকার, যাদের আপনার এভরি রাইট আছে আপনি অ্যাসাইলাম করবেন, অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি কোনো কারণে আপনার অ্যাসাইলামটা রিফিউজ হয় এবং যদি কোনো ফাইন্ডিংস আসে যে আপনি কোনো ফলস ডকুমেন্ট দিচ্ছেন, অথবা অনেক জিনিসই আছে, আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসের ডকুমেন্ট দিতে পারেন, আপনার পার্টির কাছ থেকে লেটার দিতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার কাছ থেকে লেটার দিতে পারেন, তার উইটনেস স্টেটমেন্ট, এগুলো কিন্তু ফেক না, এগুলো জেনুইন ডকুমেন্ট আপনারা দেবেন। কিন্তু কোনো ফেক ডকুমেন্ট অনেকেই দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে কেস ডকুমেন্টস, এই ডকুমেন্ট সেই ডকুমেন্টস বানায় নিয়ে আসেন, এগুলো যদি আপনারা করেন তাহলে হবে কি, আপনার আল্লাহ না করুক আপনার এটাকে তারা যদি ইনভেস্টিগেশন করে এবং ইনভেস্টিগেশন করে আসলেই দেখা যায় যে আপনার এটা জেনুইন না, তখন তারা বলবে যে আপনার এটা জেনুইন না। একটা জিনিস আছে জেনুইন না, আর একটা জিনিস আছে রিলায়েবল না। রিলায়েবল না যদি তারা বলে তাহলে এর মানে আপনাকে একিউজ করতেছে না জেনুইন, শুধু জাস্ট জেনারেলি বলতেছে আপনার এই ডকুমেন্টস গুলো রিলায়েবল না। কিন্তু কোনো ইনভেস্টিগেশন করে যদি আপনার ডকুমেন্টসটাকে ফলস পায়, তাহলে আপনার যদি অন্য ডকুমেন্টস এর কারণে আপনার অ্যাসাইলাম হয়ে যায় তাহলে আপনি তো বেঁচে গেলেন। বাট যদি কোনো এই কারণে যে আপনার অ্যাপ্লিকেশনটা পুরোই রিফিউজ হয়ে গেল, তখন কিন্তু আপনার হোম অফিসের রেকর্ডে একটা রেকর্ড থেকে গেল যে আপনার ফলস ডকুমেন্ট দিয়েছেন। পরবর্তীতে অন্য কোনো রুটে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, স্পাউস ভিসা বলেন, স্কিলড ওয়ার্কার ভিসা বলেন, যে কোনো ভিসায় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, এবং ওই অ্যাপ্লিকেশন গুলোতে কিন্তু আপনার গুড ক্যারেক্টার ইস্যুতে, সুইটেবিলিটি ইস্যুতে বলতে পারে যে অ্যাসাইলামে আপনি একটা ফলস ডকুমেন্ট দেওয়ার কারণে হোম অফিস আপনাকে ধরছে এবং আপনি এটার এগেইনস্টে আপনি কোনো প্রমাণ দিতে পারেন না, অথবা জাজ সাহেব কনক্লুড করছে আপনার এই ডকুমেন্টসটা ফল্ট, এটাকে আপনি চ্যালেঞ্জ করেন নাই, অথবা আপনার চ্যালেঞ্জ করার মতো চ্যালেঞ্জ করেও আপনার লাভ হয় নাই, তাহলে কিন্তু পরবর্তী অ্যাপ্লিকেশন গুলোতে কিন্তু আপনার গুড ক্যারেক্টার ইস্যুতে আপনি কিন্তু আটকা পড়তে পারেন। সো অতএব অ্যাসাইলামে ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে অনেক সময় জেনুইন ডকুমেন্টস ভালো করে চেক না করার কারণে কিছু ভুল থেকে যায়, তখন দেখা যায় যে এটাকে আবার রং ডকুমেন্ট হিসাবে মানে প্রমাণিত হয়ে যায়। সো এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন ইন এনি ইভেন্ট, ইন এনি অ্যাপ্লিকেশনে। অ্যাসাইলামে মানে একদম মানে জনুন পাগল হয়ে যে কোনো ডকুমেন্টস কোনো কিছু না দেখে দেওয়া উচিত না, কারণ ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশনে আপনার জন্য এটা কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট হবে। আই উইল হ্যাভ টু সে দ্যাট। এই কথাটা, এই যে সাপোর্টিং এভিডেন্স নিয়ে আপনি যে কথাটা বলতেছেন খালেদ ভাই, যে পরবর্তীতে সুইটেবিলিটি গ্রাউন্ডে ক্যারেক্টার এভিডেন্স হিসেবে এটা কোর্টের সামনে উপস্থাপিত হবে এবং অন্য রুটে সুইচ করতে পারবেন না, এই জিনিসটা শুধুমাত্র তো অ্যাসাইলামের জন্য না, এটা এনি অ্যাপ্লিকেশনের জন্য। একজন ইমিগ্রেন্ট, আপনি আপনার পিতাও যদি এখানে এসে থাকেন, উনিও যে অ্যাপ্লিকেশন করে আসছেন, উনার অ্যাপ্লিকেশনে যদি কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন যেটাকে হোম অফিস আইডেন্টিফাই করছে এজ এ ফলস ডকুমেন্ট, ওইটা উনার ক্যারেক্টার হিসেবে থাকবে। এটা ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাট অ্যাসাইলামের ক্ষেত্রে এটা একটু মানে আপনি কথা বলতেছেন হিসাবে আমি অ্যাসাইলামের কথা বলতেছি, যে অ্যাসাইলাম রিফিউজ হইলেও কিন্তু এক সময়, কিন্তু এর মানে এটা না শুধু অ্যাসাইলামের জন্য, এক ধরনের ধারণা এনি অ্যাপ্লিকেশন। আপনার সাথে ডিসকাশনের সরি খালেদ ভাই, এই রিজন হচ্ছে একটা ধারণা ক্রিয়েট হয়ে গেছে মানুষের, মানে অ্যাসাইলামের ডকুমেন্ট গুলা মনে হয় হচ্ছে যে আহামরি কোথাও থেকে মনে হয় নিয়ে আসে, মানুষের প্রবলেম মনে থাকতে না পারে না, আর সবগুলাকে অবজেক্টিভলি মানুষজন হচ্ছে যে এখন একজনের যদি ধরেন ডকুমেন্টস, একটা ডকুমেন্টস সাফিসিয়েন্টলি সে প্রমাণ করতে পারে না, কিন্তু অন্য ডকুমেন্টস দিয়ে সাফিসিয়েন্টলি প্রমাণ করছে, মেইন অবজেক্টিভ যেটা হচ্ছে, আমাদের অ্যাডভাইস যেটা হচ্ছে, ইনফরমেশন সাজেশন যেটা হচ্ছে, যে আপনি ফলস ডকুমেন্টটা দেবেন না, জেনুইন ডকুমেন্ট দেবেন, এবং অ্যাসাইলামের জেনুইন ডকুমেন্টস দিয়ে আপনি মানে আপনি যদি অ্যাসাইলামের সিস্টেমটা ভালো করে বুঝেন, আপনি যদি অ্যাডভাইসটা নেন, আপনি যদি প্রক্রিয়াটা বুঝেন, এবং আপনার যদি ইন্টারভিউর জন্য আপনি যদি অ্যাডভাইস নেন, লিগ্যাল অ্যাডভাইস, ইউ হ্যাভ এভরি রাইট টু টেক লিগ্যাল অ্যাডভাইস, তাহলে আপনার লিমিটেড ডকুমেন্টস দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হইতে পারে অ্যাসাইলাম ক্লেম সাইড। সো ফার্স্ট ডকুমেন্ট দেওয়াতে এখানে সুযোগ নাই। আর ফার্স্ট ডকুমেন্ট তো শুধু অ্যাসাইলামের জন্য না, যে কোনো অ্যাপ্লিকেশনে ইদানিং স্কিলড ওয়ার্কারে অনেকে এক্সপেরিয়েন্সের লেটার দিতেছেন, ইনভেস্টিগেশন করে দেখা যাইতেছে এক্সপেরিয়েন্সের লেটার কিন্তু ফলস, তখন দেখা যাচ্ছে তারা ওই 10 ইয়ার্স এর জন্য ব্যান করতেছে। দিস ইজ এ গুড ক্যারেক্টার ইস্যু। সো এনি অ্যাপ্লিকেশনে যদি আপনি দিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে এটা কিন্তু আপনাকে দিস মাইট হন্ট ইউ ব্যাক। ওকে খালেদ ভাই, একটা কল আছে, উই হ্যাভ এ কলার ইন লাইন। দর্শক আপনি আপনার প্রশ্ন করতে পারেন।
আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু আগে আমি কল করছিলাম ওই ডোমেস্টিক ভায়োলেন্স সম্বন্ধে। আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি, ও ভাই কইছিল আমি শুনছি আর কি। তো আমার দুইটা প্রশ্ন আর কি। প্রথম প্রশ্ন ওই যে ডোমেস্টিক অ্যাবিউজ যেটা, এটা ফাইন্যান্সিয়াল, এটা ই নেচারে ফরেন নিয়ে অথবা যে ইমোশনাল ব্ল্যাকমেলের মতো আর কি, ওই যে ওটা আমার আছে, এটা কি তার ডোমেস্টিক ভায়োলেন্সও আইয়া পড়বো না? এটা ফাইন্যান্সিয়াল যেটা, আমার কাছে প্রুফ আছে স্টেটমেন্টও সেগুলা, প্রেশারিং যেটা, আর ইমোশনাল যেটা এবিউজ যেটা, ও দুটা আছে। আর আরোটা যে 3 মান্থর বাইয়া কইলা যে ওইটা অ্যাপ্লিকেশন করা যায়, এটা কিটা এখন করতাম পারবো নি এখন? না এটা যে 3 মান্থর এটা হোম অফিসে কিটা রিপোর্ট করতে হইব না এটার জন্য যে আমি ভিকটিম, আমি ডোমেস্টিক ভায়োলেন্স কইয়া? কিটা প্রসেসটা কিলা কি ওই যে 3 মান্থর? এটা দর্শক আপনি লাইনে কাইন্ডলি থাকবেন, যদি হইতা আমার উপকৃত হইতাম। কোনো কোয়েশ্চেন করার আছে খালেদ ভাই? আচ্ছা আচ্ছা, তাই আশা করি খালেদ ভাই শুনতে পেরেছেন। Okay, thank you. Well, it is a little bit or somewhat to a certain extent difficult to prove the emotional or financial harassment as domestic violence. আপনার যদি financial harassment can be a domestic violence as well. Emotional harassment will definitely be if you can prove. অনেকেই দেখা যায় ডিপ্রেশনের মধ্যে চলে যান, টকিং থেরাপি নিতে হয়। সো এটা ডিপেন্ড করতেছে, আপনি সাইকোলজিস্টের অ্যাসেসমেন্ট নিতে হবে। সাইকোলজিস্টের কাছে গিয়ে আপনি আপনার সিচুয়েশন এক্সপ্লেইন করবেন, এক্সপ্লেইন করার পরে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইস্যুটাও বলবেন। তখন সাইকোলজিস্ট একটা ডক্টর একটা আপনাকে অ্যাসেসমেন্ট দিবে। অ্যাসেসমেন্ট দিয়ে যদি দেখা যায় যে বিকজ অফ দ্যাট হ্যারাসমেন্ট, ফাইন্যান্সিয়াল হ্যারাসমেন্ট ও ইমোশনাল হ্যারাসমেন্টের কারণে আপনার সাইকোলজিক্যাল অ্যাডভার্সলি এফেক্ট আসছে, তাহলে অফকোর্স দিস ক্যান বি an element of domestic violence, and on that basis you can in terms of domestic violence যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করার জন্য এনকারেজমেন্ট করা হয়। কারণ যত বেশি দিন আপনি ওয়েট করবেন তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের ইফেক্টটা আপনার তো চলে যাবে। হোম অফিস লেজিটিমেটলি আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এতদিন কেন, আপনি যদি আসলেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন তাহলে আপনি কেন এতদিন অ্যাপ্লিকেশন করলেন না। আর 3 মাসের যেটা, এটা ইয়েস এই মুহূর্তেই করতে পারবেন এবং 3 সাথে সাথে তারা আপনাকে দিয়ে দেবে। আমি একটু দেখি গুগল, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি নামটা। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্লায়েন্ট কিন্তু খুব বেশি আসে না আমাদের কাছে, যার কারণে আমি একটু দেখে নিতেছি যে ওই যে 3 মাসের যেটা, এটা একটা অনলাইন অ্যাপ্লিকেশন। আবার আমরা ওইটা না, খালেদ ভাই কি আমি এখন বলে উত্তর দিতেছি। দিতে চাচ্ছেন? Let me just check. Or I will come back to you on this one. Very, very simple application. It's an online application, or you can use use a paper application. It's not that much questions in there. আপনি এই ফর্মটা ফিল আপ করে তাদের কাছে পাঠিয়ে দিলে, ইমেইলে অথবা অনলাইনে যদি পাঠিয়ে দেন, তাহলে আপনাকে 3 মাসের জন্য তারা লিভ টু রিমেইন দিয়ে দেবে উইথ অ্যাক্সেস টু পাবলিক ফান্ডস। এবং আমার এই মুহূর্তে স্মরণ আসতেছে না এক্স্যাক্টলি এই নামটা, বাট আই হ্যাভ ডান সো মেনি অফ দ্যাম ইন দ্য পাস্ট। এবং সবাইকেই কিন্তু এটাতে কিন্তু আপনার সাকসেসফুল হয়ে আপনার 3 মাসে দিয়ে চলে আসবে। But before I finish this show, I will let you know the name of this form. ওকে খালেদ ভাই, ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আশা করি দর্শক আপনি আপনার কোয়েশ্চেনের আনসার অনেকগুলোই পেয়েছেন এবং এ থেকে আপনি উপকারী হতে পারবেন, এবং ভবিষ্যতে যারা এই প্রোগ্রাম দেখবেন এই কোয়েশ্চেনটা থেকে, এই কোয়েশ্চেনের আনসার থেকে আপনারা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলা নিজেদের কাজে লাগাতে পারবেন। খালেদ ভাই, আমরা যে টপিকে ছিলাম, এখন একজন মানুষ অ্যাসাইলাম ক্লেম করার মাধ্যমে উনি সেটেল হয়ে গেছেন ইউকেতে। এই মুহূর্তে ওনার কি ওনার ভবিষ্যতে ওনার সন্তানদের জন্য ওনার ক্ষেত্রে কোনো বিপদ আছে কিনা, কোনো কিছু আছে কিনা যেটা উনি ফেস করতে পারেন, যেটা হচ্ছে যে সিটিজেনশিপ অ্যাক্ট এমন কিছু বলতেছে কিনা যেটা ভবিষ্যতে ওনার এই সেটেলমেন্টটা কেড়ে নেওয়া হবে বা এরকম কিছু? ওকে,
I found out about that DDV concession, domestic violence, victim of domestic violence concession. So এই ফর্মটা আপনি ফিল আপ করে পাঠিয়ে দেবেন। আচ্ছা, DDV concession, আমাদের DDV. পূর্ববর্তী কলারের কোয়েশ্চেনের আনসার ছিল I সম্পূরক think আনসার। it's about how many pages? It's not probably. It's only 4-5 pages. আশা করি দর্শক Yeah, এটা it খুঁজে should be নিয়ে fine. এটা চেষ্টা করবে। In terms of citizenship, একজন মানুষ অথবা একজন কোনো সময় কোনো একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস অথবা ডিসেপশনের ইউজ করে যদি ইনডেফিনিট লিভ টু রিমেইন পায় অথবা সিটিজেনশিপ পায়, তাহলে সেক্রেটারি অফ স্টেটের রাইট আছে ইনডেফিনিট লিভ টু রিমেইন এবং সিটিজেনশিপটাকে রিভোক করার অথবা ক্যান্সেল করার। অ্যাসাইলামের ক্ষেত্রে এটা একটু বেশি বলা হয়। এটার কারণ দুইটা কারণে। একটা হচ্ছে যে যদি কোনো কারণে দেখা যায় যে অ্যাসাইলাম কোনো একটা ডকুমেন্ট দেওয়ার কারণে পরবর্তীতে ফাইন্ড আউট হয় যে এটা আসলে মিথ্যা ডকুমেন্ট ছিল, এবং আরেকটা হচ্ছে যে যে কারণে আপনি বলছেন আপনি ভীত, ওই কারণ যদি চলে যায়, ওইখানে সিচুয়েশন যদি ভালো হয়ে যায়, ধরেন আপনি একটা পলিটিক্যাল পার্টিকে অথবা ওই রেজিমকে আপনি ভয় পাইতেছেন কিন্তু এই রেজিম ফল করে দিচ্ছে, এই দুইটা কারণে আপনাদের পরবর্তীতে অথবা আপনার পরবর্তী জেনারেশনের ইমিগ্রেশন এফেক্ট হবে কিনা। ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট হোম অফিসের জন্য, পার্টিকুলারলি অ্যাসাইলামের ব্যাপারটা। অ্যাসাইলাম যদি জাজ সাহেব ডিসিশন দেন অথবা হোম অফিস ডিসিশন দেন, হোম অফিস কোন এলিমেন্টের উপরে ডিসিশনটা দিছে, এটা কি ওই পার্টিকুলার ডকুমেন্ট যেটাকে ফলস পরবর্তীতে প্রমাণিত হয়েছে, হোম অফিস কিন্তু এটাকে প্রমাণ করা এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে। একজন মানুষের রেফিউজি স্ট্যাটাসকে নিয়ে নেওয়া, এখানে বাঞ্চ অফ ডকুমেন্ট থাকতে পারে, ওইখান থেকে একটা ডকুমেন্টকে একজন হয়তো মানুষকে, কারণ একজন মানুষের রেফিউজি স্ট্যাটাস নিয়ে যাওয়া হোম অফিস will have to have, তখন আর এটা রিজনেবল ডিগ্রি অফ লাইকলিহুড থাকবে না, তখন এটা হয়ে যাবে অলমোস্ট বিয়ন্ড রিজনেবল ডাউটের কন্ডিশনে, যে হোম অফিস প্রমাণ করতে হবে যে দ্য হোল ক্লেম ওয়াজ vexatious claim, whole claim was false. এটা কোন এলিমেন্টের মধ্যে যদি দেখা যায় যে it was reasonable, there was reasonable degree of likelihood যে তার পারসিকিউশনের ওই টাইমে অবস্থান ছিল, তাহলে কিন্তু it's going to be very difficult and this would be tested in the law and it might go to the Supreme Court as well later on if this continues. স্ট্যান্ডার্ডটাও হাই হয়ে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটাও হাই হয়ে যাচ্ছে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইভেন সিচুয়েশনও যদি চেঞ্জ হয়ে যায়, ধরেন আপনার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, সে ফর এক্সাম্পল a country like Iraq or Iran or wherever, yeah, so situation change হয়ে গেল, আফগানিস্তানের রেজিম চেঞ্জ হয়ে গেল, কিন্তু এই অ্যাপ্লিক্যান্টের হয়তো আরেকজন বাচ্চা হয়ে গেছে, এই অ্যাপ্লিক্যান্ট হয়তো ম্যারেজ করে ফেলছে, এই অ্যাপ্লিক্যান্ট হয়তো দেখা গেছে যে সে একটা এমন একটা বিজনেস করছে, সে বিজনেসে এঙ্গেজ হয়ে গিয়েছে, তার ফ্যামিলি সিচুয়েশন, তার ডোমেস্টিক সিচুয়েশন, তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, then home officeের জন্য that would be a mammoth task to justify the removal of the individual. By then he has established Article 8 rights, by then he has established a private life, family life. So before the home office takes a decision to revoke or cancel a refugee status, cancel indefinite leave to remain, cancelling citizenship, there are other rights that grow. No. Citizenship, they will have to do two considerations. Number 1 is they have to prove in a very strict manner that the individual's whole claim was vexatious, and that's number 2, if for any reason this claim falls, home office's claim falls, yeah, they would have wasted public money, a great deal of public money and resources. So for these reasons, most of the cases, my understanding is the home office will back off. থ্যাংক ইউ খালেদ ভাই। তার মানে আমরা যেটা শুনতে পারতেছি, যেটা সচরাচর মানুষের মুখ দিয়ে বলে দেন যে এটা সিটিজেনশিপ, এইটা আপনার সিটিজেনশিপ উইথড্র করে ফেলবে বিকজ অফ দিস। হ্যাঁ, অবশ্যই আপনি যদি একটা ফলস ডকুমেন্ট দেন, এটার জন্য হয়তো আপনাকে এটা the home office has every right to do that. Home office has right. Whether in reality they will do it for policy consideration for any other reason. Say for example, in a criminal matter,
the prosecution CPS, But it is extremely difficult. yeah, it's going to be extremely difficult. So I'm not saying though you have a blanket permission, you do whatever you do, your No, we are not saying citizenship that. will not go away, or your refugee status will not be curtailed, or your indefinite leave to remain will not. This might. So you will have to be very careful when you put forward your case, when you put forward your documents, when you put forward your evidence. But again, in reality, whether Home Office will take such decision, because the applicant may have achieved or earned another rights to claim or stay in this country. So it's going to be extremely difficult for the Home Office. That's the practical side of it. But it doesn't mean that you just give whatever documents you want to give. Of course not. We must advise that you mustn't do anything which will haunt you back later, at later stage of your life. ওকে, ধন্যবাদ খালেদ ভাই। আমরা প্রোগ্রামে একেবারে শেষের দিকে, আজকে আপনি অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দিয়েছেন। আমি আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন, বিশেষ করে যারা অ্যাসাইলাম ক্লেম করে এখানে আসেন, অ্যাসাইলাম ক্লেম করে সেটেল হয়ে গেছেন, পরিবার নিয়ে আসেন, আপনাদের বিভিন্ন প্রবলেম দেশ থেকে এইখানে আসছেন, যেগুলা পলিটিক্যাল প্রবলেম হোক, যে কোনো গ্রাউন্ডে অ্যাসাইলাম করছেন, একজন রিফিউজি হিসেবে স্ট্যাটাস পেয়েছেন, আপনাদের আশা করি এই প্রোগ্রামটা আপনাদের কাজে লাগবে। এই প্রোগ্রামটা আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরগুলা দিবে, যেটা থেকে আপনারা সামনে যে কোনো কিছু নিয়ে সন্দেহের উপর থাকার দরকার নাই, আপনারা বুঝে শুনে আপনারা আগাতেও পারবেন, যাদের ক্লেম পেন্ডিং এ আছে, যারা অলরেডি গট দ্য ডিসিশন। তো আমি আপনাদেরকে বলবো আমাদের সাথে প্রতি সপ্তাহে আপনারা জয়েন করবেন। প্রতি সপ্তাহে আপনাদের জন্য যে ইস্যুসগুলো ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আসবো, আপনাদের বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের বিজ্ঞ অতিথিদের সাথে। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার এবং আপনাদের প্রয়োজনীয় কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার। খালেদ ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বিরতিতে যাওয়ার আগে, আপনি যেহেতু অ্যাসাইলাম নিয়ে কথা বলছেন, আমি একটা জিনিস আসলে বলতে চাই। দেশে আসলে মানে একজন আরেকজনকে ট্রিট করার ক্ষেত্রে কেউ অ্যাসাইলাম সিক করেছে কিনা, কেউ রেফিউজি কিনা, এটা নিয়ে আসলে দিস ইজ ভেরি স্যাড স্টেট অফ অ্যাফেয়ার। এটা নিয়ে কোনোভাবেই আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই। ইউ হার্ড Mo Farah is one of the greatest athlete. He himself is a migrant, and then he came to this country. I believe he's an asylum seeker and a minor asylum seeker. So if a minor asylum seeker comes to this country and become one of the greatest athlete of all time, and claim gold in Olympic and international competition, representing the UK, and there's so many other examples. Steve Jobs, him one of the greatest entrepreneurs of all time in this planet, and he himself is a son of an immigrant. President Barack Obama, one of the greatest presidents in the United States of America, the first in the history as a black individual. And look at the Rishi Sunak, the Prime Minister of United Kingdom. His parents are from abroad, from Pakistan and India. So we must not treat other people because of their race, ethnicity, color, or immigration status, or the way they have achieved their immigration status. We must treat everyone individually in terms of their intellect and character and their ability and their skills. So refugeeদেরকে undermine করার কোনোই সুযোগ নাই. We mustn't do that, and we never know, or you never know what the future lies for ourselves. So we must think about ourselves before we talk about other people, particularly for the refugees. And of course, nobody wants to be undermined, and everybody has the equal right. So great refugees in this country and in America, in Western countries, that have made significant contributions for the betterment of the society and the community, and particularly in general the whole world. So we mustn't treat people differently. থ্যাংক ইউ খালেদ ভাই। আশা করি দর্শক আপনারা এই কথাগুলো শুনে আপনারা উপকৃত হবেন এবং পুরোটা প্রোগ্রামের কথাগুলো আপনাদের কোনো কাজে আসবে বা আপনাদের পরিচিত কারো কাজে আসবে। দর্শক, আজকে আমরা বিদায় নিয়ে নিব। আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আমাদের প্রোগ্রামে জয়েন হবেন প্রতি সপ্তাহে
বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় আমরা লাইভ আপনাদের সামনে আসবো। আইনের বিভিন্ন কোয়েশ্চেন আপনারা আমাদের কাছে রাখতে পারেন, আমরা আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের জন্য দোয়া করবেন।